Fear begins where logic ends. Are you ready? সিলেটের জাফলং মানেই আমাদের চোখে ভাসে পিয়াইন নদী, স্বচ্ছ পাথর আর ওপারে মেঘালয়ের পাহাড়। কিন্তু পর্যটকদের ভিড় যেখানে শেষ হয়, সেখান থেকে আরও ভেতরে খাসিয়াপুঞ্জির গভীরে এক পরিত্যক্ত চা বাগান আছে। নাম তার অন্ধকার টিলা। স্থানীয়রা দিনের বেলাতেও সেখানে যেতে ভয় পায়। আমি আর আমার বন্ধু সোহেল, আমরা দুজনেই একটু অ্যাডভেঞ্চার প্রিয়। আমাদের উদ্দেশ্য ছিল জাফলংয়ের সেই নির্জন এলাকায় ক্যাম্পিং করা এবং রাতে স্থানীয় বিল থেকে মাছ ধরা। আমরা জানতাম না সেই রাত আমাদের জীবনের শেষ রাতও হতে পারত। আমরা যখন জাফলং পৌঁছলাম তখন আকাশটা কেমন যেন তামাটে হয়েছিল। বাতাস ছিল ভারী। স্থানীয় এক বৃদ্ধ লতিফ চাচা আমাদের বারবার বারণ করেছিলেন, বাবা, আইজ আমাবস্যা, আইজ বিলে জাল ফালাইও না, মেছোরা জাগনা হইব। আমরা হেসেই উড়িয়ে দিয়েছিলাম, মেছো ভূত, সে তো ছোটবেলার রূপকথা। রাত তখন আনুমানিক 10টা। জাফলংয়ের মূল পর্যটন এলাকা থেকে আমরা প্রায় 5 কিলোমিটার গভীরে এক বিশাল বিলের ধারে বসে আছি। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু আমাদের চার্জার লাইটের হালকা আলো পানির ওপর কাঁপছে। বিলের ওপারে ঘন জঙ্গল, যেখান থেকে অদ্ভুত সব ঝিঁঝি পোকার ডাক আসছে। সোহেল পেশাদার মাছ শিকারী, সে ছিপ আর জাল নিয়ে তৈরি। আমি বসে আছি তীরের পাথরের ওপর। বিলের পানি একদম স্থির, যেন কালো আয়না। হঠাৎ করেই বাতাসের দিক পরিবর্তন হলো। উত্তর দিক থেকে একটা তীব্র পচা আষ্টে গন্ধ ভেসে এলো। গন্ধটা এতই কটু যে আমার বমি পাওয়ার উপক্রম হলো। আমি বললাম, সোহেল, কোনো মরা মাছ ভাসছে নাকি রে? গন্ধে তো টেকা যাচ্ছে না। সোহেল না তাকিয়েই উত্তর দিল, আরে ধুর, মাছ ধরলে তো আষ্টে গন্ধ হবেই, তুই একটু শান্ত থাকতো। হঠাৎ একটা অদ্ভুত শব্দ হলো, ফটাস। ঠিক আমাদের ঠিক পাশের বিশাল এক শেওড়া গাছের ডাল ভেঙে পড়ল পানিতে। ডালটা শুকনা ছিল না, কাঁচা ডাল। কোনো মানুষ বা ভারী কিছু না থাকলে ওটা ভাঙার কথা নয়। লাইটটা গাছের ওপর মারলাম, কিন্তু কিছুই নেই। শুধু পাতার আড়ালে দুটা লাল আগুনের গোলার মতো কিছু একটা মুহূর্তের জন্য জ্বলে উঠেই নিভে গেল। ভাবলাম হয়তো বড় কোনো প্যাঁচা। কিছুক্ষণ পর সোহেলের ছিপে টান পড়ল। অনেক কসরত করে সে তুলল বিশাল এক বোয়াল মাছ। মাছটা জীবন্ত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মাছটার পেটের দিকটা কেউ যেন নখ দিয়ে খুবলে খেয়ে ফেলেছে। জ্যাত মাছের এরকম অবস্থা দেখে আমার বুকটা ধক করে উঠল। সোহেলও একটু থমকে গেল, কিন্তু লোভ সামলাতে পারল না। সে মাছটা ব্যাগে ভরে ফেলল। রাত যত বাড়তে লাগলো, চারপাশের শব্দগুলো যেন থেমে যেতে শুরু করল। একটা সময় শুধু পানির ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠিক তখন আমাদের ঠিক পেছন থেকে একটা শব্দ এলো, খুব নিচু স্বরে, নাকি সুরে কেউ ডাকছে, মাছ দিয়া যা, ওরে মাছ দিয়া যা। আমরা দুজনেই জমে গেলাম। কোনো মানুষের গলা নয় এটা। শব্দটা যেন বাতাস চিরে সরাসরি কানের ভেতর ঢুকছে। সোহেল সাহস সঞ্চয় করে টর্চ মারল। কেউ নেই, শুধু বড় বড় ঘাসগুলো বাতাসে দুলছে। কিন্তু সেই আষ্টে গন্ধটা এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মনে হচ্ছে আমাদের একদম ঘাড়ের ওপর কেউ নিঃশ্বাস ফেলছে। হঠাৎ বিলে বিশাল একটা ঢেউ উঠল। ল্যাম্পের আলোতে দেখলাম বিলের মাঝখান থেকে একটা দীর্ঘাকৃতি কালো ছায়া ধীরে ধীরে পানির ওপরে উঠছে। জিনিসটা মানুষের মতো দেখতে, কিন্তু হাত পাগুলো অস্বাভাবিক লম্বা। তার গায়ের চামড়া ফ্যাকাশে সাদা, অনেকটা মরা মাছের পেটের মতো। মাথাটা বড়, আর সেখানে কোনো চুল নেই। চোখ দুটো টকটকে লাল। সেটি পানির ওপর দিয়ে স্লাইড করে আমাদের দিকে আসতে শুরু করল। সোহেল চিৎকার করে উঠল, পালা, ভাগ এখান থেকে। আমরা আমাদের ব্যাগ মাছ সব ফেলে দৌড় শুরু করলাম চা বাগানের ভেতরের সরু পথ দিয়ে। পেছনে সেই কানে তালা লাগানো নাকি সুরে হাসির শব্দ ভেসে আসছিল। চা বাগানের ভেতর দিয়ে দৌড়ানোর সময় মনে হচ্ছিল টিনার গাছগুলো যেন আমাদের পথ আটকে ধরছে। ডালপালাগুলো নখের মতো আমাদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছিল। পেছনে সেই দ্রুত পদশব্দ, আষ্টে গন্ধটা এখন আমাদের পিছু ছাড়ছে না। হঠাৎ সোহেল হরচে খেয়ে পড়ে গেল। আমি তাকে টেনে তোলার জন্য থামলাম।
লাইটটা পেছনের দিকে মারতেই আমার আত্মা শুকিয়ে গেল। সেই দানবটা আমাদের থেকে মাত্র 10 হাত দূরে। তার মুখে কোনো দাঁত নেই, শুধু মাড়িগুলো কালো। সে মুখ হাঁ করল, আর তার ভেতর থেকে হাজার হাজার ছোট ছোট মাছের মতো পোকা বের হয়ে আসছে। সে আবার সেই নাকি সুরে বলল, মাছ তো দিলি না, তোরাই এখন আমার মাছ। সোহেল তার পকেট থেকে একটা লোহার লাইটার বের করে দানবটার দিকে ছুঁড়ে মারল। লোহা লাগার সাথে সাথে দানবটা এক বিকট চিৎকার দিল। আমরা বুঝে গেলাম লোহার কথা যেটা লতিফ চাচা বলেছিলেন সেটা সত্যি, কিন্তু আমাদের কাছে আর কোনো লোহা নেই। আমরা দৌড়ে একটা পুরানো মন্দিরের মতো ধ্বংসস্তূপে আশ্রয় নিলাম। জায়গাটা হয়তো প্রাচীন কোনো খাসিয়া রাজার আমলের। মন্দিরের ভেতরটা ভ্যাপসা গন্ধে ভরা। আমরা দেয়ালে পিঠ দিয়ে হাঁপাচ্ছি। বাইরে সেই পদশব্দ শোনা যাচ্ছে। সে ঘুরছে মন্দিরের চারপাশে। মাঝে মাঝে নখ দিয়ে দেয়ালের গায়ে আঁচড় কাটার শব্দ হচ্ছে, ক্যাচ ক্যাচ। মন্দিরের দেয়ালে কিছু পুরানো লিপি খোদাই করা ছিল। টর্চের আলোতে আমি দেখলাম সেখানে আঁকা আছে কিছু মানুষের ছবি, যারা মাছের মতো এক দেবতার পূজা করছে। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মেছোভূত নয়। শত শত বছর আগে এই অঞ্চলে এক দুর্ভিক্ষ হয়েছিল। তখন মানুষ ক্ষুধা সহ্য না করতে পেরে কাঁচা মাছ আর জ্যাত মানুষ খাওয়া শুরু করেছিল। এই অভিশপ্ত আত্মাগুলো সেই ক্ষুধার প্রতীক। এরা শুধু মাছ চায় না, এরা মানুষের রক্ত আর মাংসের স্বাদ চায়। হঠাৎ মন্দিরের ছাদ থেকে টুপ করে একটা তরল পদার্থ সোহেলের কাঁধে পড়ল। ওটা রক্ত নয়, ওটা মাছের পচা লালা। ওপরের দিকে তাকাতেই দেখলাম দানবটা ছাদের কড়ি কাঠের সাথে ঝুলে আছে, ঠিক যেমনটা টিকটিকি থাকে। তার লম্বা হাতটা সোহেলের গলার দিকে নামিয়ে আনছে। আমি কোনো চিন্তা না করেই আমার সাথে থাকা ম্যাচের কাঠি জ্বালালাম। মেছো ভূত বা জলজ কোনো অশরীরই সাধারণত আগুন ভয় পায়। আমি ম্যাচের কাঠিগুলো একসাথে করে তার দিকে ধরলাম। আগুনের শিখা দেখার সাথে সাথে সে ছিটকে দূরে সরে গেল। তার গায়ের সেই সাদা চামড়া আগুনের তাপে কুঁচকে যেতে লাগলো। সেই সুযোগে আমরা মন্দিরের পেছনের ভাঙা দেওয়াল দিয়ে বের হয়ে আবার দৌড় দিলাম। আমরা যখন মূল রাস্তায় পৌঁছলাম তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। দূরে ফজরের আজানের শব্দ ভেসে আসছে। আজানের শব্দ শোনা মাত্রই সেই পচা আষ্টে গন্ধটা এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। আমরা রাস্তার ধারে একটা কালবাটের ওপর বসে পড়লাম। দুজনেরই শরীর রক্তে ভেজা, জামা ছিঁড়ে একাকার। পেছন ফিরে তাকালাম। কুয়াশা বয় সেই চা বাগানের দিকে আর কিছুই নেই। শুধু বিলের দিক থেকে আসা ঠান্ডা বাতাসটা এখনো যেন সেই নাকি সুরে ফিসফিস করছে। আমরা সেদিন বেঁচে ফিরেছি ঠিকই, কিন্তু সেই রাতের স্মৃতি আজও আমাদের তাড়া করে ফেরে। সোহেল আজও রাতে একা ঘুমাতে পারে না। আর আমি এরপর থেকে কোনোদিন মাছ খেতে পারিনি। মাছের গন্ধে আমার এখনো মনে হয় আমার জানলার বাইরে সেই লম্বা হাতওয়ালা ফ্যাকাশে রঙের দানবটা দাঁড়িয়ে আছে। সে হয়তো এখনো আমার অপেক্ষায় আছে, কারণ সেদিন তার পাওনা মাছ আমি দিতে পারিনি।